উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, একাদশ শ্রেণী। রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ। আইনের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও প্রকৃতি। প্রশ্ন: আইনের সংজ্ঞা দাও, আইনের প্রকৃতি বিশ্লেষণ করো, অথবা আইনের স্বরূপ ব্যাখ্যা করো। 6 মার্কস। উত্তর: ভূমিকা। আইন হল সমাজে শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে সরকার বা সমগোত্রীয় প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ও আরোপিত এবং সমাজ কর্তৃক স্বীকৃত ও সমর্থিত সেই সকল নিয়ম ও নীতির সংকলন, যার মাধ্যমে সমাজের সদস্যরা তাদের বাহ্যিক আচার আচরণ পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন এবং বিভিন্ন পরিস্থিতিতে সমস্যার সমাধানের জন্য কী করণীয় ও কী বর্জনীয় তা স্থির করেন। অর্থাৎ আইনের উদ্দেশ্য দুপ্রকার। আইনের মূল উদ্দেশ্য হল সমাজে শৃঙ্খলা রক্ষা করা এবং ডাইরেক্ট বা প্রাথমিক উদ্দেশ্য হল সমাজের সদস্যদের বাহ্যিক আচার আচরণ পরিচালনা ও নিয়ন্ত্রণ করা এবং বিভিন্ন পরিস্থিতিতে সমস্যার সমাধানের জন্য কী করণীয় ও কী বর্জনীয় তা স্থির করে দেওয়া। এই উদ্দেশ্যে কিছু নিয়ম ও নীতির সংকলন, যা সরকার বা সমগোত্রীয় প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ও আরোপিত এবং সমাজ কর্তৃক স্বীকৃত ও সমর্থিত, তাদেরকেই বলা হয় আইন। সরকার বা সমগোত্রীয় প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ বলতে বোঝানো হয় কোনো রাষ্ট্রীয় আইনের ক্ষেত্রে বা জাতীয় আইনের ক্ষেত্রে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকার, এবং আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে সমগোত্রীয় কর্তৃপক্ষ বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যাদেরকে রাষ্ট্রগুলি সমর্থন দিয়েছে, সেই ধরনের প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষের কথা। কিন্তু শুধুমাত্র সরকার বা সমগোত্রীয় প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ও আরোপিত হলেই কোনো নিয়ম বা নীতি আইনে রূপান্তরিত হয় না বা দীর্ঘকাল আইন হিসেবে চলতে পারে না, যতক্ষণ না সমাজ কর্তৃক সেটা স্বীকৃত এবং সমর্থিত হয়। অর্থাৎ সমাজের আপামর জনসাধারণ কর্তৃক স্বীকৃত ও সমর্থিত আইনকে হতে হয়। ব্যুৎপত্তিগত অর্থ। আইন হলো একটি ফরাসি বা পার্সিয়ান শব্দ এবং বিশেষ্য। আইন শব্দটির আভিধানিক অর্থ হলো সরকারি বিধি, বিধান, কানুন বা এমন নিয়মাবলী যা দেশের সমস্ত মানুষ মেনে চলে অথবা মানতে বাধ্য। ফরাসি শব্দ থেকে আগত এবং বাংলা অভিধানে ঠাঁই পাওয়া আইন শব্দের ইংরাজি প্রতিশব্দ হলো ল। এই ল শব্দের আগমন ঘটেছে ল্যাগ নামক অন্য একটি শব্দ থেকে, যার আভিধানিক অর্থ হলো স্থির ও অপরিবর্তনীয়, যা সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। তাই আইন বলতে সাধারণ অর্থে অপেক্ষাকৃত স্থির বা অপেক্ষাকৃত নন ফ্লেক্সিবল এবং অপরিবর্তনীয় নীতির কথা বোঝানো হয়, যা একটি রাষ্ট্রের অভ্যন্তরে অবস্থিত সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য এবং সকলে মানতে বাধ্য। অর্থ: ব্যাপক অর্থে মানুষের সামাজিক আচার আচরণ নিয়ন্ত্রণকারী সামাজিক বিধিনিষেধ, ন্যায় ও ঔচিত্য ভিত্তিক নৈতিক বিধিনিষেধ, বিভিন্ন ধর্মশাস্ত্রে উল্লেখিত ধর্মীয় নিয়মাবলী, এমনকি বিভিন্ন প্রকার প্রাকৃতিক ঘটনার কার্যকারণ সম্পর্কজনিত প্রাকৃতিক আইন সবই আইনের ধারণার অন্তর্ভুক্ত। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে তথা সংকীর্ণ অর্থে আইন বলতে মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণকারী সার্বভৌম বা সমগোত্রীয় কর্তৃপক্ষ কর্তৃক সমর্থিত ও প্রযুক্ত নিয়মের সংকলনকে বোঝায়। অর্থাৎ ব্যাপক অর্থে আইন বলতে সামাজিক আইন, নৈতিক আইন, ধর্মীয় আইন এবং প্রাকৃতিক আইন সব কিছুকেই বোঝায়। কিন্তু সংকীর্ণ অর্থে বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আইন বলতে শুধুমাত্র জাতীয় এবং আন্তর্জাতিক আইনকেই বোঝায়। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে সংকীর্ণ অর্থে শুধুমাত্র জাতীয় আইনকেই আইন বলে, আন্তর্জাতিক আইনও তার অন্তর্ভুক্ত হয় না। সংজ্ঞা। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে আইনের প্রকৃতি বিশ্লেষণ করে আইনের সংজ্ঞা প্রদান করেছেন। তাই বোঝা যাচ্ছে, যেহেতু আইনের সংজ্ঞার সঙ্গে আইনের প্রকৃতিটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত, তাই আইনের সংজ্ঞাগুলি বুঝতে গেলে আগে আইনের প্রকৃতি ব্যাখ্যা করা দরকার। তাই একসাথে আমি আইনের সংজ্ঞা আর প্রকৃতি বোঝাচ্ছি। আমি চলে আসছি আইনের প্রকৃতিতে। প্রকৃতি। আইনের উৎপত্তি ও উৎস,
বিকাশ ও বিবর্তন, পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন, প্রবর্তন ও প্রয়োগ, পরিধি ও বিষয়বস্তু প্রভৃতিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে পর্যালোচনা করে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী আইনের প্রকৃতি ব্যাখ্যা করেছেন। দৃষ্টিভঙ্গির প্রকারভেদ অনুসারে এই ব্যাখ্যাগুলিকে নিম্নলিখিত 7টি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। অর্থাৎ আইনের উৎপত্তি এবং উৎস। উৎস কি? যার থেকে উৎপত্তি ঘটে, আর উৎপত্তি কি? যবের থেকে প্রচলন ঘটে, সেটাকেই বলা হয় আইনের উৎপত্তি ও উৎস। বিকাশ মানে প্রবর্তন বা প্রচলন হওয়ার পর ধীরে ধীরে সেই আইনটার আরও সূক্ষ্ম পরিবর্তন হতে হতে কিভাবে আইনটা আজকের পর্যায়ে পৌঁছেছে তাকে বলা হয় বিকাশ, এবং এই বিকাশের ধারাকেই বলা হয় বিবর্তন। এছাড়া পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন মানে চেঞ্জ, বা কোনো ক্ষেত্রে বাড়ানো এবং কোনো ক্ষেত্রে কমানো, সবটাই। প্রবর্তন মানে চালু করে দেওয়া বা প্রচলন, ও প্রয়োগ সবথেকে ইম্পর্টেন্ট, আইন তৈরি হওয়ার পর সেই আইনটাকে প্রয়োগ করা বা বাস্তবায়িত করা। আইনের পরিধি ও বিষয়বস্তু মানে কোন কোন ক্ষেত্রে আইন বিস্তৃত আর কতটা বিস্তৃত প্রভৃতিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিচার বিবেচনা করে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী আইনের প্রকৃতি ব্যাখ্যা করেছেন, আর সেই প্রকৃতিগুলোর ওপর ভিত্তি করেই তারা আইনের সংজ্ঞা প্রদান করেছেন। দৃষ্টিভঙ্গির প্রকারভেদ অনুসারে আইনের এই ব্যাখ্যাগুলিকে নিম্নলিখিত 7টি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। 7টি ভাগ হলো ভাববাদী দার্শনিকদের অভিমত, বিশ্লেষণমূলক মতবাদীদের অভিমত, ঐতিহাসিক মতবাদীদের অভিমত, সমাজবিজ্ঞানীদের অভিমত, মার্ক্সবাদীদের অভিমত, তুলনামূলক মতবাদীদের অভিমত এবং সমন্বয়ী দার্শনিকদের অভিমত। এক এক করে শুরু করছি। নাম্বার 1, ভাববাদী দার্শনিকদের অভিমত। ভাববাদী দার্শনিকরা সমাজ নিরপেক্ষ রূপে এবং বিশুদ্ধ ঔচিত্যবোধ ও যুক্তির ওপর নির্ভর করে আইনের প্রকৃতি ব্যাখ্যা করেছেন। ভাববাদী দার্শনিকরা আইনের বাস্তব প্রকৃতি ও আইনের ঐতিহাসিক বিবর্তনের কাহিনীর থেকে বেশি গুরুত্ব প্রদান করেছেন আইন সৃষ্টির কারণ ও উদ্দেশ্যের প্রতি। যেহেতু ন্যায়বিচারী আইনের উদ্দেশ্য, তাই ভাববাদী দার্শনিকদের মতে নৈতিক মানদণ্ডে আইনের প্রকৃতি বিশ্লেষণ করা প্রয়োজন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে সমাজে যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হলো আইন। প্রাচীন গ্রীসের স্টোইক দার্শনিকগণ প্রাকৃতিক আইনকেই অর্থাৎ বিশ্ব প্রকৃতিতে অভিব্যক্ত সার্বজনীন আদর্শমালার সংকলনকেই আদর্শ আইন বলে প্রচার করেছেন। অষ্টাদশ শতাব্দীতে রুশো আইনকে সমষ্টিগত ইচ্ছার প্রকাশ বলে অভিহিত করেছেন। হেগেলের মতে আইন হলো সর্বোচ্চ নীতির প্রকাশ। অর্থাৎ ভাববাদী দার্শনিকদের মতে আইন কি বা বাস্তবে বা বর্তমানে কি, সেটার থেকে বেশি নজর দেওয়া উচিত আইন কেন তৈরি হয়েছে তার উপর। আইন তৈরি হয়েছে সমাজকে সুষ্ঠু করার জন্য, সমাজে নীতির বিকাশ এবং প্রকাশ ঘটানোর জন্য এবং নীতি প্রতিষ্ঠিত করার জন্য। তাই আইন হলো আদর্শ বা নীতির সংকলন, এবং সেই আইন যুক্তি নির্ভর এবং ঔচিত্যবোধ দ্বারা প্রেরিত হতে হবে। এই ভাববাদী দার্শনিকদের মধ্যে অ্যারিস্টটলের মতামতটা আমরা সংজ্ঞায় আবারও ব্যবহার করেছি। অ্যারিস্টটলের মতে সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হলো আইন। তখনকার মানুষ বা যেই সময়কার এই দার্শনিক অভিমত, সেই সময়ে ন্যায়নীতির ওপর বেশি গুরুত্ব দেওয়া হতো। তাই আইনের বাস্তব রূপকে উপেক্ষা করে বা আইনের বর্তমান প্রকৃতিকে উপেক্ষা করে এরা শুধুমাত্র আদর্শ আইন কীরকম হবে তার ব্যাখ্যা দিয়েই আইনের প্রকৃতি ব্যাখ্যা করেছেন। আইনের বাস্তব রূপকে উপেক্ষা করা তাদের মতবাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ ত্রুটি হিসেবে বিবেচনা করা যেতেই পারে। দ্বিতীয় অভিমত, বিশ্লেষণমূলক মতবাদীদের অভিমত। হবস, বোদাম, মেকিয়াভেলি, হল্যান্ড, বেনথাম, স্যালমন্ড, অস্টিন প্রমুখ বিশ্লেষণবাদীদের মতে সার্বভৌম শক্তি সম্পন্ন রাষ্ট্রীয় কর্তৃপক্ষই আইনের একমাত্র উৎস এবং আইনের একমাত্র ধারক ও বাহক। তাদের মতে কোনো কাজ সম্পাদন করতে বা কোনো কাজ সম্পাদন করা থেকে বিরত থাকার যে আদেশ বা নির্দেশ সার্বভৌম শক্তি প্রদান বা জ্ঞাপন বা এবং অনুমোদন করেন তাকেই আইন বলে। অর্থাৎ বিশ্লেষণবাদীরা আইনের উৎপত্তি ও প্রয়োগের ক্ষেত্রে যুক্তি বা প্রয়োজনীয়তা, জনসমর্থন এবং প্রথার ভূমিকাকে অগ্রাহ্য করেছেন। অধ্যাপক হল্যান্ডের মতে
আইন হলো মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণের এমন কতগুলি সাধারণ নিয়ম যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রযুক্ত। অধ্যাপক আর.জি. গেটেলের মতে আইন শুধু সেই সব বিধিনিষেধ যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং প্রতিষ্ঠিত। টমাস হবসের মতে প্রজাদের ভবিষ্যৎ নির্ধারণের প্রজাদের ভবিষ্যৎ নির্ধারণের সার্বভৌম ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রীয় নেতাদের আদেশই হলো আইন। অর্থাৎ বিশ্লেষণবাদীরা আইন কি হওয়া উচিত তার থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন আইন বর্তমানে কি সেই বিষয়টিকে। তাদের মতে বর্তমানে আইন হলো সার্বভৌম শক্তিসম্পন্ন কর্তৃপক্ষের ইচ্ছার প্রকাশ মাত্র, কারণ তাদের ক্ষমতাই রয়েছে আইনকে প্রয়োগ করার এবং আইনকে বাধ্যতামূলক হিসেবে প্রতিষ্ঠিত করার। তাই তাদের ইচ্ছা যুক্তিযুক্ত হোক বা ন্যায়যুক্ত হোক বা না হোক, তাদের ইচ্ছাটাই হলো আইন। তাই তাদের বিশ্লেষণবাদীদের মতানুসারে আইনের ক্ষেত্রে যুক্তি বা প্রয়োজনীয়তা, জনসমর্থন, প্রথা এগুলোর কোনো ভূমিকাই নেই। এটাই হলো বিশ্লেষণবাদীদের মতবাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ ত্রুটি, যে তারা আইনের উৎপত্তি বা প্রয়োগের ক্ষেত্রে যুক্তি বা প্রয়োজনীয়তা, জনসমর্থন এবং প্রথার ভূমিকাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করেছেন। তাদের মতে সরকার যদি কোনো একদিন কোনো স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী আইন প্রণয়ন করে, সেই আইনটাই চালু থাকবে। যদিও পজিটিভিজম বা আইনের বর্তমান যে রূপ, সেই রূপ ব্যাখ্যা করতে গেলে কথাটা আংশিকভাবে সত্যি, যে হ্যাঁ, সার্বভৌম শক্তি যে কোনো প্রকার স্বৈরাচারী আইন চাপিয়ে দিতেই পারে, কিন্তু সেই আইন জনসমর্থন, যুক্তি বা প্রয়োজনীয় না হলে, যুক্তি কর্তৃক সমর্থিত বা প্রয়োজনীয় না হলে কখনোই দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী হতে পারে না। এই দিকটাকেই তারা অগ্রাহ্য করেছেন। এটাই হলো বিশ্লেষণবাদীদের মতবাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ ত্রুটি। বিশ্লেষণপন্থী জন অস্টিনের মতে আইন হলো নিম্নতনের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃপক্ষের আদেশ, বা আইন হলো সার্বভৌমের নির্দেশ। নাম্বার 3, ঐতিহাসিক মতবাদীদের অভিমত। হেনরি মেইন, মেইটল্যান্ড, পোলক, স্যাভিনি, সিজুইক, মন্তেস্কু, পিউচা প্রমুখ ঐতিহাসিক মতবাদের প্রবক্তাদের মতে প্রতিটি সমাজেই সামাজিক প্রথা, রীতিনীতি, লোকাচার প্রভৃতি কালক্রমে ঐতিহাসিক বিবর্তনের মধ্য দিয়ে আইনের মর্যাদা লাভ করে। স্যাভিনি আইনের বিবর্তনকে ভাষার বিবর্তনের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ ঐতিহাসিক মতবাদীদের মতে কেবলমাত্র সার্বভৌম শক্তির দ্বারা ঘোষিত শাস্তির ভয়েই নয়, বরং আইনের উপযোগিতা সম্পর্কে উপলব্ধি করেই অভ্যাসগত বা স্বভাবগত কারণে মানুষ আইন মেনে নিয়েছেন। অর্থাৎ ঐতিহাসিক মতবাদীদের মতে আইনের উদ্ভব হওয়ার এবং আইনকে মান্য করার কারণগুলি হল 1, আইনের উপযোগিতা সম্পর্কে উপলব্ধি, এবং 2, অভ্যাস বা স্বভাব। স্যাভিনির মতে আইন সৃষ্টি করা রাষ্ট্রের কাজ নয়, আইনের প্রয়োগ করাই হলো রাষ্ট্রের প্রকৃত কাজ। জেমস কার্টার বলেছেন, মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা জাগ্রত হওয়ার আগে থেকেই আইনের অস্তিত্ব বর্তমান ছিল। তাই স্বভাবতই সার্বভৌম শক্তির মতো মানবসৃষ্ট কোনো সংগঠনের মাধ্যমে আইনের সৃষ্টি, পরিবর্তন বা বিনাশ হওয়া সম্ভব নয়। অর্থাৎ তাদের মতে মানুষ রাষ্ট্র সৃষ্টির আগেই কিছু নিয়মকানুন প্রভৃতির মাধ্যমে বা প্রথার মাধ্যমে সমাজ জীবনকে সুষ্ঠু ও সংগঠিত করার চেষ্টা করেছিল। সেই নিয়মকানুন বা প্রথাগুলিই হলো আইন, এবং সেই নিয়মকানুন বা প্রথা যা রাজনৈতিক সমর্থন বা সার্বভৌম কর্তৃপক্ষের সমর্থন পেয়েছে তথা জনসমর্থন অলরেডি ছিল তাদের পেছনে, সেগুলিই হলো বর্তমান যুগের বিবর্তনের মাধ্যমে তৈরি হওয়া আইন। সেই প্রথাগুলি আরও নিজেকে বিকশিত করে বর্তমান সফিস্টিকেট আইনের পর্যায়ে নিজেদের উন্নীত করেছে। অধ্যাপক হেনরি মেইনের মতে পরিবর্তনশীল, ক্রমোন্নতিমূলক, ক্রমবর্ধমান ও দীর্ঘকালীন সামাজিক প্রথার গতির ফলকেই আইন বলা হয়। অর্থাৎ সেই সব সামাজিক প্রথা যা পরিবর্তনশীল, ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছে, ধীরে ধীরে বর্ধিত হচ্ছে বা আরও সূক্ষ্ম হচ্ছে বললে বেশি পারফেক্ট হবে,
এবং দীর্ঘকাল ধরে সমাজে প্রচলিত রয়েছে তার ফলকেই বলা হয় আইন, যা কিনা জেমস কার্টারের মতে রাষ্ট্র সৃষ্টি হওয়ার পূর্বেই উদ্ভব হয়ে গিয়েছিল এবং ধীরে ধীরে তা আরও বেশি বিকশিত হচ্ছে। তাই রাষ্ট্রের মাধ্যমে, বা যেটা বিশ্লেষণবাদীরা বলেছেন যে রাষ্ট্রের মাধ্যমেই আইনের সৃষ্টি বা সার্বভৌম শক্তির ইচ্ছার প্রতিফলনই হলো আইন, সেটা কখনোই নয়। কারণ রাষ্ট্র বা সার্বভৌম শক্তি সৃষ্টির বহু আগের থেকেই আইন তৈরি হয়ে গেছে। আবার বিশ্লেষণবাদীরা যেরকম বলেছেন যে প্রথা, রীতিনীতি এগুলো কখনোই আইন হতে পারে না, কারণ এর পেছনে এই প্রথা বা রীতিনীতিকে প্রয়োগ করার বা বাধ্যতামূলক করার কোনো শক্তি নেই বা কোনো ক্ষমতা নেই। তাই ক্ষমতা সম্পন্ন সার্বভৌম কর্তৃপক্ষের মাধ্যমেই আইন পরিণত হতে পারে বা আইন তৈরি হতে পারে। সেই কথাও ঐতিহাসিক মতবাদীরা অগ্রাহ্য করে বলেছেন যে না, প্রথার মাধ্যমেই আইনের প্রচলন, প্রথা ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে তা আইনে পরিণত হয়েছে। এবার আসছি নাম্বার 4, সমাজবিজ্ঞানীদের অভিমত। দুগুই, ক্র্যাবে, রস্কো পাউন্ড, বিচারপতি হোমস প্রভৃতি সমাজবিজ্ঞানীদের মতে আইন সমাজের মানসিকতার প্রতিফলন। সমাজের বিবর্তনের প্রভাবে যে সমস্ত নিয়মকানুন তৈরি হয় এবং সামাজিক স্বীকৃতি পায়, তাদেরই সামাজিক ঐক্য ও সংহতির প্রয়োজনে সার্বভৌম শক্তি আইনের মর্যাদা দিতে বাধ্য হয়। অর্থাৎ সমাজবিজ্ঞানীরা পূর্বোক্ত 3টি মতবাদকেই সমন্বিত করেছেন। তারা বলেছেন যে হ্যাঁ, আইন তৈরির পেছনে দুটো কারণই গুরুত্বপূর্ণ। এক, প্রথা রীতিনীতি না থাকলে হয় না। দ্বিতীয়, প্রথার রীতিনীতিকে আনুষ্ঠানিক আইনের মর্যাদা না দিলে বা প্রথা প্রয়োগ করার কোনো ব্যবস্থা না থাকলে, প্রথা বা রীতিনীতিকে বাধ্যতামূলক করার কোনো ব্যবস্থা না থাকলে তা আইনে পরিণত হতে পারে না। তাই তাদের মতে সমাজের বিবর্তনের প্রভাবে, অর্থাৎ যা ঐতিহাসিক মতবাদীদের মতবাদ, যে অভিমত যে সমাজ বিবর্তনের ফলে আইনের সৃষ্টি হয়েছে, হ্যাঁ, সমাজে বিবর্তনের প্রভাবে যে সমস্ত নিয়মকানুন তৈরি হয় এবং সামাজিক স্বীকৃতি পায়, যাকে অ্যাকচুয়ালি প্রথা বলা হয়, তাদেরই সামাজিক ঐক্য ও সংহতির প্রয়োজনে সার্বভৌম শক্তি আইনের মর্যাদা দিতে বাধ্য হয়। মানে সার্বভৌম শক্তি যা খুশি তাকেই আইন বানিয়ে দিতে পারছে না। প্রচলিত প্রথা যা সমাজ কর্তৃক স্বীকৃত তাকেই আইনের মর্যাদা দিতে তারা বাধ্য হয়। এইভাবেই আইনের সৃষ্টি হয়। তাই সমাজবিজ্ঞানীরা উপরোক্ত 3টি মতবাদকেই অসম্পূর্ণ বলে আখ্যা দিয়েছে। এখানে উল্লেখযোগ্য, তারা অসম্পূর্ণ বলেছেন, তারা কখনোই বলেননি অগ্রাহ্য বা গ্রাহ্যনীয় নয়। তারা প্রত্যেকটা মতবাদেরই পয়েন্ট ইনক্লুড করে নিজেদের মতবাদ তৈরি করেছেন। রস্কো পাউন্ডের মতে ল ইজ আ সোশ্যাল কন্ট্রোল থ্রু সিস্টেমেটিক অ্যাপ্লিকেশন অফ ফোর্স ইন আ পলিটিক্যালি অর্গানাইজড সোসাইটি। অর্থাৎ রাজনৈতিকভাবে সংঘবদ্ধ সমাজে একটা সিস্টেমেটিক বা বিধিবদ্ধ প্রয়োগ পদ্ধতির মাধ্যমে বা বল প্রয়োগের মাধ্যমে যে সামাজিক বিধিনিষেধকে মান্যতা দেওয়া হয় তাই হলো আইন। বার্কার প্রমুখ সামাজিক মনস্তত্ত্ববিদদের মতে শুধুমাত্র রাষ্ট্র কর্তৃক বৈধতাপ্রাপ্ত নিয়মাবলীর সংকলনকেই আইন বলে না, সামাজিক ন্যায়নীতি বোধের ওপর সেই আইনকে প্রতিষ্ঠিত হতে হয়। অর্থাৎ বৈধতা এবং নৈতিক মূল্য উভয়ই আইনের ক্ষেত্রে অপরিহার্য ও অবিচ্ছেদ্য। ল্যাস্কির মতে আদালত বা রাষ্ট্রীয় কর্তৃত্বের নীতি নিরপেক্ষ মানদণ্ডের পরিবর্তে বিবেকের মানদণ্ডেও আইনের ন্যায্যতা বিচার করা উচিত। অর্থাৎ রাষ্ট্রের নীতির থেকেও বেশি গুরুত্বপূর্ণ তিনি এখানে বিবেকের নীতিকে বা ন্যায় নীতিবোধকে আইনের প্রকৃতি বিচার করার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ রূপে বর্ণনা করেছেন। তার মতে রাষ্ট্রের নীতির থেকেও বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত বিবেকের নীতিকে, অ্যাটলিস্ট আইনের প্রকৃতি পর্যালোচনা করার সময়। গ্রিন আইনকে অধিকার ও কর্তব্যের এমন একটি ব্যবস্থা বলে বর্ণনা করেছেন যেটিকে রাষ্ট্র কার্যকর করে।
অর্থাৎ মানুষের শুধু অধিকার নয়, অধিকারের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তব্যকে বাধ্যতামূলক বানানো রাষ্ট্রের কাজ বলে গ্রিনের মতবাদ। ডাইসের মতে আইন হলো জনমতের প্রতিফলন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উইড্রো উইলসনের মতে আইন হলো মানুষের স্থায়ী আচার আচরণ ও চিন্তাধারার সেই অংশ যা রাষ্ট্রের দ্বারা স্বীকৃত বিধিতে পরিণত হয়েছে এবং যার পশ্চাতে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সুস্পষ্ট সমর্থন রয়েছে। অর্থাৎ উইড্রো উইলসনের মতে আইন হলো মানুষের স্থায়ী আচার আচরণ ও চিন্তাধারার সেই অংশ যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিধিতে পরিণত হয়েছে এবং যার পশ্চাতে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সুস্পষ্ট সমর্থন রয়েছে। অর্থাৎ উইড্রো উইলসন মানুষের আচার আচরণ ও চিন্তাধারার ক্ষেত্রে নৈতিক বা বিবেকের মূল্যবোধের এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দুটোকেই সমান গুরুত্ব দিয়েছেন। পরবর্তী অভিমত হলো মার্ক্সবাদীদের অভিমত। মার্ক্সবাদীদের মতে সমাজে অর্থনৈতিক দিক থেকে ক্ষমতা সম্পন্ন এবং প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থরক্ষার হাতিয়ার হলো আইন। অর্থাৎ মার্ক্সবাদীদের মতে আইন কোনো যুক্তিগত, ঐতিহাসিক, সামাজিক বা আকস্মিক পদ্ধতিতে সৃষ্ট নয়। আইন ক্ষমতাশালী শ্রেণীর স্বার্থরক্ষার উদ্দেশ্যে ক্ষমতাহীন শ্রেণীর ওপর সচেতনভাবে প্রযুক্ত বিধিনিষেধ। অধ্যাপক ল্যাস্কি এই মতবাদ স্বীকার করে বলেছেন যে অর্থনৈতিক দিক থেকে যারা ক্ষমতা সম্পন্ন বা যারা ক্ষমতা ও সম্পদের অধিকারী শ্রেণী, অর্থনৈতিক দিক থেকে যারা ক্ষমতা ও সম্পদের অধিকারী শ্রেণী আইনের আবরণের ভেতর দিয়ে তারাই নিজেদের স্বার্থ রক্ষা করে। আবার পড়ছি, অধ্যাপক ল্যাস্কির এই মতবাদ স্বীকার করে বলেছেন যে অর্থনৈতিক দিক থেকে যারা ক্ষমতা ও সম্পদের অধিকারী শ্রেণী আইনের আবরণের ভেতর দিয়ে তাদেরই স্বার্থ রক্ষা করা হয়। ভিশিনস্কির মতে আইন হলো সেই সব আচরণবিধি যা সমাজের প্রতিপত্তিশীল শ্রেণীর ইচ্ছার প্রকাশ মাত্র। ভি তুমানোভ তার লেখা ডাজ মার্ক্সিজম আন্ডারএস্টিমেট ল নামক প্রবন্ধে বলেছেন, আইন হলো এমন একটি বিশেষ সামাজিক অভিব্যক্তি যার প্রধান লক্ষ্য হলো সামাজিক সম্পর্কগুলির ক্ষেত্রে সুনির্দিষ্ট আচার আচরণ নিয়ন্ত্রণ করা এবং মানুষের কর্মকে প্রভাবিত করা। অর্থাৎ মার্ক্সবাদীদের মতে সমাজে যে শ্রেণী প্রভাবশালী সেই শ্রেণীর স্বার্থ রক্ষা করার জন্য যেই শ্রেণী প্রভাবহীন বা ক্ষমতাহীন বা ধরতে গেলে অর্থ ও সম্পদ কুক্ষিগত করতে পারেনি সেই শ্রেণীর ওপর চাপিয়ে দেওয়া কিছু নিয়মাবলীর সংকলনই হলো আইন। এঙ্গেলস মন্তব্য করেছেন, যেসব ব্যক্তি শাসন করে তারা কেবল রাষ্ট্রের মাধ্যমে নিজের ক্ষমতা সংগঠিত করে না, তারা নিজেদের ইচ্ছাকেই সার্বজনীন ইচ্ছারূপে অর্থাৎ রাষ্ট্রীয় ইচ্ছা বা আইন হিসেবে প্রতিষ্ঠা করে। নাম্বার 6, তুলনামূলক মতবাদীদের অভিমত। তুলনামূলক মতবাদের প্রবক্তাদের মতে বিভিন্ন দেশের এবং বিভিন্ন সময়ের আইন ব্যবস্থার তুলনামূলক পর্যালোচনার মাধ্যমে আইনের প্রকৃতি সম্পর্কে একটি সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো যায়। তুলনামূলক মতবাদের প্রধান প্রবক্তা হলেন ইংল্যান্ডের বিখ্যাত আইনবিদ স্যার ভিনগ্রাড, ইহারিং প্রমুখ। ইহারিংয়ের মতে ল ইজ দ্য এগ্রিগেট ফর্ম অফ দোজ ডেফিনেশনস অফ লাইফ which are secured by creation of outside compulsion through the medium of state। অর্থাৎ আইন হলো সেই সমস্ত জীবনের নীতির সমাহার যেগুলি রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত বা রাষ্ট্র নামক মাধ্যম কর্তৃক প্রযুক্ত এবং সংরক্ষিত। তুলনামূলক মতবাদীরা আইনকে ব্যাখ্যা করেছেন বিভিন্ন দেশের আইনের মধ্যে তুলনা করে এবং বিভিন্ন সময়ের আইন ব্যবস্থার মধ্যে তুলনামূলক পর্যালোচনা করে। তাই তাদের মতে এটাই একমাত্র পদ্ধতি আইনের প্রকৃতি বিশ্লেষণ করার। নাম্বার 7, সমন্বয়ী দার্শনিকদের অভিমত। ডক্টর এম.জে. সেটনা প্রমুখ সমন্বয়ী দার্শনিকদের মতে আইনের প্রকৃতিকে একই সাথে বিশ্লেষণমূলক, ঐতিহাসিক, তুলনামূলক, দার্শনিক এবং সামাজিক দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটে বিবেচনা করা উচিত। কোনো একটি দৃষ্টিভঙ্গি দিয়ে আইনের প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করা সম্ভব নয়।
অর্থাৎ মার্ক্সবাদীরা যেমন বলেছেন, এই প্রত্যেকটা দৃষ্টিভঙ্গির কোনোটাই আইনের স্বরূপ বোঝায় না। আইনের স্বরূপ একটাই, আইন হলো অর্থনৈতিক দিক থেকে সম্পদ ও ক্ষমতা সম্পন্ন এবং প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার জন্য তাদের থেকে অপেক্ষাকৃত কম ক্ষমতাশীল শ্রেণীর ওপর চাপিয়ে দেওয়া নিয়মের সমাহার মাত্র। ঠিক তেমনি সমন্বয় দার্শনিকরা এর একদমই অপোজিট মতবাদ রেখে বলেছেন, না, আইন হলো পূর্বোক্ত প্রতিটি মতবাদের দ্বারা সমন্বিত দৃষ্টিভঙ্গির মাধ্যমে পর্যালোচনা করা উচিত এমন একটি বিষয়। অর্থাৎ আইনের প্রকৃতিকে একই সাথে বিশ্লেষণমূলক, ঐতিহাসিক, তুলনামূলক, দার্শনিক এবং সামাজিক দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটে বিবেচনা করা উচিত। তারা সমন্বয় দার্শনিকরা এই সমস্ত মতবাদগুলোর, মানে মার্ক্সবাদ ছাড়া বাকি সমস্ত মতবাদগুলোর সমন্বয় ঘটিয়ে আইনের প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করার চেষ্টা করেছেন। এবার চলে আসছি আইনের বৈশিষ্ট্যতে। আইন সম্পর্কে অমার্ক্সীয় রাষ্ট্রবিজ্ঞানীদের মতবাদ বিশ্লেষণ করলে আইনের কতগুলি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেগুলি হলো: 1. নিয়ন্ত্রণমূলক। আইন হলো মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণকারী কিছু সাধারণ নিয়মাবলীর সমষ্টি, যা প্রথা, ধর্ম, ন্যায় ও প্রাতিষ্ঠানিক বিধিনিষেধের সমন্বয়ে রচিত। নাম্বার 2, বাহ্যিক। আইন কেবলমাত্র মানুষের বাহ্যিক আচার আচরণকেই নিয়ন্ত্রণ করে। চিন্তার জগতে আইনের কোনো ভূমিকা নেই। অর্থাৎ তুমি কাউকে খুন করবে ভাবতেই পারো, তাতে কোনো দোষ নেই, বাস করতে পারো না, কারণ তাহলে আইন বাধা দেবে। আর আইন সবসময় মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কি করণীয় আর কি বর্জনীয় সেটা স্থির করে দেয়। নাম্বার 3, সুস্পষ্ট। আইনের বিধানসমূহ সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও বিধিবদ্ধ এবং নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত ও প্রযুক্ত। অর্থাৎ আইন কীরকম সেটা সবসময় সুনির্দিষ্ট, আর আইনকে প্রয়োগ করবে বা আইন সম্পর্কে কে সর্বোচ্চ ব্যাখ্যা দেবে সেটাও একেবারেই সুস্পষ্ট, সেই কর্তৃপক্ষ নির্দিষ্ট। নাম্বার 4, সার্বজনীন। রাষ্ট্রীয় আইন রাষ্ট্রের ভৌগোলিক সীমানার মধ্যে সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। রাষ্ট্রের অভ্যন্তরের প্রত্যেক ব্যক্তির জন্য আইন পালন করা বাধ্যতামূলক। অর্থাৎ আইন সার্বজনীন এবং বাধ্যতামূলক। যেই ক্ষেত্রে আইন প্রযুক্ত হয় সেই ক্ষেত্রের ওপর বা সেই এলাকার ওপর। নাম্বার 5, রাষ্ট্রীয় অনুমোদন প্রাপ্ত। আইন রাষ্ট্রের সার্বভৌম শক্তি কর্তৃক স্বীকৃত, প্রণীত, প্রযুক্ত এবং সমর্থিত হয়। অর্থাৎ সার্বভৌম শক্তি বা সার্বভৌম এবং সমগোত্রীয় শক্তি বিভিন্ন প্রথা, রীতিনীতিকে আনুষ্ঠানিক আইনের মর্যাদা দেয় বা নতুন আইন প্রণয়ন করে, সেই আইনের প্রয়োগ ঘটায় এবং সেই আইনকে সমর্থন করে এবং যে সেই আইন অনুসারে না চলে তাকে শাস্তি প্রদান করে। রাষ্ট্রের সার্বভৌম শক্তি আইনের কর্তৃত্বমূলক চরিত্রের কারণ ও ভিত্তি। অর্থাৎ আগের পয়েন্ট যেটা বললাম যে আইন সার্বজনীন ও বাধ্যতামূলক, এটা তখনই সম্ভব বা এটা এই কারণেই সম্ভব যে আইন রাষ্ট্রভৌম শক্তি কর্তৃক সমর্থিত। আইন রাষ্ট্রের সার্বভৌম শক্তি কর্তৃক সমর্থিত। তাই সার্বভৌম শক্তির ভয়েই আইন অনেকেই মেনে চলে বা আইন মেনে চলা বাধ্যতামূলক হয়ে পড়ে। নাম্বার 6, বাধ্যতামূলক। সার্বভৌম শক্তির প্রধান কাজ হলো আইনকে কার্যকর করা। আইন পালন করা বাধ্যতামূলক, তাই আইন ভঙ্গ করলে সার্বভৌম শক্তি আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করে। আবার শাস্তির প্রকৃতি ও পরিমাপও আইন দ্বারাই নির্ধারিত হয়। অর্থাৎ কোন অপরাধের কোন শাস্তি সেটাও আইনই নির্ধারণ করে দেয়। নাম্বার 7, প্রয়োজনীয়। আইন ছাড়া সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বিশৃঙ্খলা দেখা দেয়। তাই সুষ্ঠু সমাজ পরিচালনার জন্য আইনের কোনো বিকল্প নেই। এমনকি জাতীয় ও আন্তর্জাতিক সকল ক্ষেত্রেই আইনের প্রয়োজন অনুভূত হয়। অবশ্যই যদি আইন না থাকে কোনো সমাজ ব্যবস্থায়, তাহলে সেখানে বিশৃঙ্খলা তৈরি হবে, অরাজকতা তৈরি হবে। তাই আইন অবশ্যই প্রয়োজনীয় এবং অপরিহার্য। এবং 8, ন্যায়ের সঙ্গে জড়িত। আইন সমাজ কর্তৃক সমর্থিত এবং সমাজে প্রচলিত ন্যায় ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে সম্পর্কযুক্ত। এক্ষেত্রেই আমরা চলে আসছি মার্ক্সবাদীদের মতে।
আইন সমাজে প্রচলিত ন্যায়ের ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। অর্থাৎ সমাজে যারা সম্পদ সম্পন্ন বা ক্ষমতা সম্পন্ন শ্রেণী, তারা যদি খাদ্যশস্য নষ্টও করে সেটাও সমাজে শাস্তিযোগ্য অপরাধ নয়। কিন্তু যে ক্ষুধার্ত, যার কোনো উপায় নেই খাবার জোগাড় করার, সে যদি চুরি করে তাহলেও সেটা শাস্তিযোগ্য। তাই এইভাবেই সমাজের ন্যায়টা প্রতিষ্ঠিত হয়েছে। তাই সমাজে প্রচলিত ন্যায়ের ধারণা, যে ন্যায়টা প্রচলিত, বাস্তবে সঠিক কি বেঠিক তা নয়, যেটা প্রচলিত সেই ন্যায়ের ধারণার সঙ্গে আইন অঙ্গাঙ্গিভাবে জড়িত, তা যুক্তিযুক্ত হোক কিংবা অযৌক্তিকই হোক না কেন। এক্ষেত্রেই মার্ক্সবাদীদের মতামতটা খানিকটা হলেও সমর্থনযোগ্য। এবার যদি এরকম প্রশ্ন আসে যে আইনের প্রকৃতি বিশ্লেষণ করো, তাহলে অবশ্যই বৈশিষ্ট্যটা লিখতে হবে। কিন্তু যদি শুধু আইনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো আসে, তাহলে প্রকৃতি এত বড় করে না লিখে ছোট করেও লেখা যেতে পারে। সেক্ষেত্রে প্রতিটা প্রকৃতির বা প্রকৃতি বিশ্লেষণের প্রত্যেকটা দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পর্কযুক্ত রাষ্ট্রবিজ্ঞানীদের নাম উল্লেখ করে মূল বক্তব্য লিখে দিলেই যথেষ্ট হবে। এবার চলে আসছি উপসংহার। পরিশেষে বলা যায় যে আইনের অর্থ ও প্রকৃতি সতত পরিবর্তনশীল। সভ্যতার অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে আইনের অর্থ ও প্রকৃতির পরিবর্তন ঘটেছে। অর্থাৎ প্রথম দিকে প্রথা বা ধর্মের ওপর ভিত্তি করেই আইন গঠিত ছিল, কিন্তু ধীরে ধীরে অন্যান্য দৃষ্টিভঙ্গি দিয়েও আইনের প্রকৃতি ব্যাখ্যা করা হতে থাকে। তাই আইনের অর্থ এবং প্রকৃতিরও পরিবর্তন করতে থাকে। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে উত্তরটা শেয়ার করো। আর যদি এরকম কোনো প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।